উনি তো আইন কিছু জানেন না, তবে উনি নাটক করতে জানেন। আমার আপনার টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করে শাহজাহানকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে। ন্যায়ের কখনো প্রমাণ হয় না, যে বলছে তাকেই প্রমাণ করতে হয়। কিন্তু এইসব জানার দায় মমতা ব্যানার্জির নেই। আইন তো মমতা ব্যানার্জি জানেন না। ওনার নাকি একটা আইনের ডিগ্রি আছে বলে শুনেছি, কিন্তু আইন উনি এক অক্ষরও জানেন না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। ফের একবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। সন্দেশখালী ইস্যুতে সিবিআই তদন্ত জারি রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন তথাগত রায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। এই যে বারংবার হাইকোর্টের রায় দেওয়ার পরও অখুশি হয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দুটো মামলা আছে তো, একটা হচ্ছে শাহজাহানের মামলা আর একটা হচ্ছে শিক্ষাক্ষেত্রের মামলা। আগে শাহজাহানের মামলাটার কথা বলি। শাহজাহানের মামলা তো আপাতত স্থগিত হয়ে গেছে, মানে কোনো স্থগিতাদেশ দেয়নি, স্থগিত হয়ে গেছে। সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবসর, যেটা জুলাই মাসে তারপরে খুলবে, তারপরে ওটার শুনানি হবে। এর মধ্যে কোনো স্থগিতাদেশ নেই, অতএব সিবিআই যা করবার সেটা করতেই থাকবে। কিন্তু বড় প্রশ্ন যেটা সিবিআই রেখেছে সেটা হলো যে একজন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য, রেহাই দেওয়ার জন্য একটা রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টের কাছে এসছে, এর কোনো জবাব রাজ্য সরকার দিতে পারেনি। থোঁতামুখ ভোঁতা হয়ে গেছে, থাপ্পড় খেয়েছে, খেয়ে রাজ্য সরকার গুটিয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, যেটা যে এই অভিষেক মনু সিংভির মতন বা জয়দীপ গুপ্তর মতন এই রকম আইনজীবীদের লাগাতে হলে যে কি পরিমাণ টাকার দরকার হয় সেটা আর সাধারণ মানুষের কোনো ধারণা নেই। এক এক দিনে 1.5-2 কোটি টাকা করে লাগে। এই টাকাটা কোথা থেকে আসছে? এটা আমার আপনার টাকা। আমার আপনার টাকা দিয়ে আইনজীবী নিয়োগ করে শাহজাহানকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের চেহারা। দ্বিতীয় হলো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যে সুপার নিউমারারি পোস্ট যেগুলো তৈরি হয়েছে, সেটা সম্বন্ধে কেন্দ্রীয় বিচারালয় জিজ্ঞেস করেছে এই সুপার নিউমারারি পোস্টগুলো কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, এবং তার উত্তরে এসএসসি বলেছে যে এ বিষয়ে আমরা কতগুলো নিজেদের মধ্যে আলোচনা করছি, করে একটা আদালতের কাছে আবার আসছি। শুধু সুপার নিউমারারি পোস্ট না, ওই যে যোগ্য অযোগ্যর যে বিভাজনটা, এই বিভাজনটা কেন এসএসসি দিল না সেটা সম্বন্ধে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে। তার উত্তরে এসএসসি এই কথাটা বলেছে, তার উত্তরেই এই কথাটা বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা আপিলে যায় তারা সাধারণত প্রথমেই একটা স্থগিতাদেশ চায়, এবং তারা চায় যে এই প্রক্রিয়াটা তাড়াতাড়ি হয়ে যাক। উল্টে আমরা দেখছি যারা আপিলে গিয়েছিল তারাই চাইছে ব্যাপারটা একটু পিছিয়ে যাক, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। তাহলে প্রশ্ন হচ্ছে যে আজকে এই এসএসসি এবং রাজ্য সরকার দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, এবং দুটোরই মানে হচ্ছে মমতা ব্যানার্জি। আর এই রাজ্য সরকারে আর দ্বিতীয় কোনো লোকের কথা কোনো চলে না। তো এই পরিস্থিতিতে এই রাজ্য সরকার বা এসএসসি কেন হাইকোর্টে বলেছিল যে যোগ্য আর অযোগ্য আলাদা করা যাবে না, আর সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে হ্যাঁ আলাদা করা যাবে, আমরা আলাদা করে সামনের সোমবার আপনাদের কাছে আসছি, এই দ্বিচারিতার মানে কি সেটা কিন্তু বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে, সুপ্রিম কোর্টকে বোঝাতে হবে। আর যেটা আশ্চর্য, যেটা এর মধ্যে লুকিয়ে আছে, সেটা হলো যে অযোগ্য কেন হবে? একটা অযোগ্য প্রার্থী কেন চাকরি পাবে? একটাও অযোগ্য প্রার্থী কেন চাকরি পাবে? সেখানে দেখা যাচ্ছে কত 5,000, বোধহয় 5,400 অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছে। এরা কেন চাকরি পেয়েছে? ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। ঘুষ কে খেয়েছে, কে ঘুষ দিয়েছে, এগুলো তো সমস্ত আবিষ্কার করা দরকার। এগুলো তো রাজ্য পুলিশ আবিষ্কার করবে না, এগুলো কেন্দ্রীয় পুলিশকে আবিষ্কার করতে হবে। এখন দেখা যাক মহামান্য সুপ্রিম কোর্টের পরে কি বলেন।
স্যার, এই সন্দেশখালী ইস্যুতে যে বিপুল অস্ত্রের ভাণ্ডার পাওয়া গেছে, শাসক দল সেটাকে বলছে যে পুরোটাই সাজানো ঘটনা। ও সবই তো সাজানো ঘটনা, সবই সাজানো ঘটনা, সবই বিচ্ছিন্ন ঘটনা, সবই দুষ্টু ছেলেদের কাজ ইত্যাদি। এও বলেছে যে এটা কেন্দ্রীয় বাহিনী যে নিজেরা এসে ওখানে অস্ত্র রেখে যায়নি তার প্রমাণ কি? মমতা ব্যানার্জিকে কে কি বোঝাবে? হ্যাঁ, কারণ ওর ওপরে তো কথা বলার ক্ষমতা কারোর রাজ্য সরকারের নেই। কোনো কথা হয়নি এটা প্রমাণ করবার দায়িত্ব কারোর উপর বর্তাতে পারে না। আমি যদি বলি যে কেন্দ্রীয় বাহিনী ওখানে জিনিসপত্র পুঁতে গেছে, অস্ত্র পুঁতে গেছে, তাহলে আমাকে কিছু প্রাথমিক প্রমাণ দাখিল করতে হবে যে কেন্দ্রীয় বাহিনী পুঁতে গেছে। প্রাথমিক প্রমাণ যদি না পাই তাহলে আমার এরকম অভিযোগ টিকবে না। কারণ আমি কথার কথা বলছি, কিছু মনে কর না, আমি বললাম তুমি চোর, তুমি বলে কি সব কী বলছেন? বলো না, তুমি যে চোর নও তা প্রমাণ করো। এটা কি একটা বুদ্ধিগ্রাহ্য কথা? নায়ের কখনো প্রমাণ হয় না, যে বলছে তাকেই প্রমাণ করতে হয়। একে আইনে বলে বার্ডেন অফ প্রুফ। কিন্তু এইসব জানার দায় মমতা ব্যানার্জির নেই, উনি যা খুশি তাই বলে দেবেন। বালাকোটে যখন আমাদের বিমান বাহিনী গিয়ে ঘরের মধ্যে ঢুকে পাকিস্তানে বোম ফেলেছিল, তখন মমতা ব্যানার্জি বলেছিল প্রমাণ কি? প্রমাণ তারপরে দেখা গেল এখন চুপ মেরে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। এই রকম রাজ্যে আমরা আছি, এই রকম মুখ্যমন্ত্রীর নিচে আমরা এই শাসনে আমরা আছি। হাইকোর্টের যে রায় যে এতগুলো চাকরি বাতিল, মুখ্যমন্ত্রী বলছে যে বিচারালয়টা মানে বিজেপির বিচারালয় হয়ে গেছে, এই রায় সম্পূর্ণ বেআইনি। না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আইন তো মমতা ব্যানার্জি জানেন না, ওনার নাকি একটা আইনের ডিগ্রি আছে বলে শুনেছি, কিন্তু আইন উনি এক অক্ষরও জানেন না। কিন্তু বেআইনি উনি কি করে বলবেন? বেআইনি তো ওর এরা বলুক, ওর আইনজীবীরা বলুক। তারা কি গিয়ে বলেছে? হ্যাঁ, সুপ্রিম কোর্টে বলেছে যে রায়টা বেআইনি। তারপরে সুপ্রিম কোর্টে তো উনি কোনো রেহাই পেলেন না। হাইকোর্টের যা সিদ্ধান্ত হয়েছে তার থেকে সুপ্রিম কোর্টে তো কিছু রেহাই পেলেন না। খালি কতগুলো কথা হাইকোর্ট লিখেছিল সেগুলো কেটে দিলেন। সুপ্রিম কোর্ট বললো না, এগুলো থাকবে না, রায়ের মধ্যে এগুলো থাকবে না, এক্সপাঞ্জ যাকে বলে এক্সপাঞ্জ করে দেওয়া হলো। তাহলে কি করে বেআইনি হলো? তাহলে সুপ্রিম কোর্টও হাইকোর্টের সাথে একমত হচ্ছে, তার মানে সুপ্রিম কোর্টও কিনে নিয়েছে, সুপ্রিম কোর্টও বিজেপি কিনে নিয়েছেন। কি বলবেন এই মহিলাকে? উনি আরও বলছেন যে সরকারের নিরাপত্তা পাচ্ছে, সরকারের গাড়ি চড়ছে, সাধারণ মানুষের টাকা পয়সা নিচ্ছে, মানে সাধারণ মানুষের টাকা পয়সা, তার মানে কি দুর্নীতি হলে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। 100 বার বলা যাবে, কিন্তু সেটা মমতা ব্যানার্জিকে বোঝাবে কি? কারণ উনি যত দেখছেন উনি কোণঠাসা হয়ে যাচ্ছেন, তত উনি একেবারে উন্মাদিনীর মতন অ্যাবসার্ড কথা বলে চলেছেন, অর্থহীন কথা বলে চলেছেন। অবশ্যই কোর্টের বিচারপতিরা তারা সরকারি গাড়ি চড়বেন, সরকারি বাড়িতে থাকবেন, তাহলে কি তারা বেসরকারি বাড়িতে থাকবেন? যে বেসরকারি দিয়েছে তার প্রতি তারা পক্ষপাতদুষ্ট হবেন? এই কি বক্তব্য? তো রাজ্য সরকারের তো নয় ওগুলো। আর যারই হোক না কেন, সরকারি বাড়িতে থাকবেন, সরকারি গাড়ি চড়বেন। হাইকোর্টের বিচারপতিরা, এটা একটা কোনো বিতর্কের বিষয় হতে পারে? আশ্চর্য, কিছু বলার নেই। শুধু উনি নন, ওনার দলের একজন সাংসদ, তিনি আইনজীবীও, তিনি বলছেন যে হাইকোর্টের আইনজীবী বিচারপতি যারা এই রায়গুলো দিয়েছে তারা সবাই অশিক্ষিত। কোন আইনজীবী বলেছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই 30-32 বছর প্র্যাকটিস করার পর 56-57 বছরে যে আইনজীবী জজ হয় না, সে একটা পাঁঠা আইনজীবী। আরে 32 বছর প্র্যাকটিস করে সিনিয়র গাউন পায়নি, এত অপদার্থ। উনি তো আইন কিছু জানেন না, তবে উনি নাটক করতে জানেন, নানা রকম নটঙ্কি যাকে বলে। আমি দেখেছিলাম একটা উনি নাচছেন, খিচমেরি ফটো খিচ, খিচমেরি ফটো খিচ, দেখেছো তো? খিচমেরি ফটো খিচ।
একটা আইন ব্যবসায় যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটা মিনিমাম ডিগনিটি আশা করি, একটা মার্জিত ব্যবহার আশা করি। তিনি যদি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন খিচিমেরি ফাটা খিচি, খিচিমেরি ফাটা খিচি, তাহলে কি বলবে তুমি? এরা কি একটা কথা বলবার মতন লোক? শুধু তাই নয়, মানে এই দুর্নীতিটাকে যে সবার জনসমক্ষে এনেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার সম্পর্কে এমন কদর্য ভাষায় আক্রমণ করেছে এগুলো আমাদের নিতেও সংকোচ বোধ হচ্ছে। মানে এগুলো কি বলবেন? বলছে তিনি লাইনবাজি করে বিচারপতি হয়েছেন, তারপর আবার বিজেপিতে গেছেন, দালাল, আরো অনেক কথা বলেছেন। আপনারা কেউ জানতেন পশ্চিমবাংলায় কোনো মানুষ জানতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে একটা আইনজীবী ছিল, কোনো মামলা করেছে? জানতো? ওই লাইন ফাইন করে জজ হয়েছে, আবার লাইন ফাইন করে বিজেপিতে চলে গেছে। লাইনবাজ, গ্রেট লাইনবাজ। এগুলো তো বলবেই। দেখো এখন এমন বিপদে পড়েছে, অভিজিৎ গাঙ্গুলি একটা অসাধারণ কাজ করেছেন। আমরা আইনের যে কোনো প্রক্রিয়া সম্বন্ধে জানি তারিখ পে তারিখ হয়, কখনো সমাধান হয় না, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি সমাধান করে দিয়েছেন। এই সমাধান করে দেওয়ার ফলে ওদের মাথায় বাজ পড়েছে। এত ঘুষ খেয়েছে, সেটার ওপরে যে ঢাকনাটা, সেই ঢাকনাটা অভিজিৎ গাঙ্গুলি এক লাথিতে সরিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবে তার রাগ তো হবেই। একদম শেষ প্রশ্ন আমার, যে কল্যাণ শুধু অন্য দলের ব্যক্তিদের নয়, নিজের দলের একজন বিধায়ক কাঞ্চন মল্লিককে আমরা দেখেছি যে প্রচারে গিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। একজন সাংসদ হয়ে একজন বিধায়কের সাথে এরকম ব্যবহার, মানে কি করে করা যায়? যার যেরকম স্বভাব, খিচমেরি ফটো খিচ। সাংসদ যে, তার কাছ থেকেও তো একটা ন্যূনতম ডিগনিফাইড ব্যবহার আশা করা যায়। যে যিনি খিচমেরি ফটো খিচ বলে খ্যামটান আছেন প্রকাশ্যে, তার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করবেন? তিনি মিডিয়ার সামনে বলছেন যে কাঞ্চন মল্লিককে মহিলারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন দেখে, এই ধরনের কথাবার্তা বলছেন। তো একই কথা, সব একই কথা। ওর মধ্যে ওকে নিয়ে আর সময় নষ্ট করবার দরকার নেই। যে আইনজীবী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই রকম নোংরা নাচ নাচতে পারে, তাকে কি বলবে তুমি? মানে এই পুরো বিষয়টাকে আপনি কোন নজরে দেখছেন? মানে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম তো, আবার কি তো করছো, ফানাচ্ছ? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।